শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানায় জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। 15ই আগস্ট আমরা হারিয়েছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং একই সাথে আমার পরিবারের সকল সদস্য, শুধু আমি আমার ছোট বোন ছাড়া সকল সদস্যকে, তাদেরকেও আজকের দিনে আমি স্মরণ করি। যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এবং আমাদের মুক্তিযোদ্ধারা, তাদের সবাইকে আজকে আমি স্মরণ করি। সুধীমণ্ডলী, বাংলাদেশের ইতিহাসটা একটু আমাদের জানা দরকার। বাঙালিরা ব্যবসা করতে পারে কিনা, বাঙালিরা কোনো কাজ করতে পারে না, বাঙালিরা সব থেকে অবদার্থ, এটাই ছিল পাকিস্তানি শাসকদের একমাত্র বলি, এবং তারা সবসময় সেটাই চেষ্টা করেছিল যে বাঙালিরা কীভাবে সবসময় দাবিয়ে রাখবে। সেই 47 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই আমরা এই অঞ্চলের মানুষ শোষিত বঞ্চিত হই, কিন্তু এই অঞ্চলের মানুষই অর্থাৎ পূর্ববঙ্গের কিন্তু যত ব্যবসা বাণিজ্য এখানেই হতো। আমাদের পাট, আমাদের চা, আমাদের কাঠ, আমাদের চামড়া, আমাদের খাদ্যপণ্য রপ্তানি হতো, এবং রপ্তানি ব্যবসা বাণিজ্য এই অঞ্চলেই বেশি চলতো। বৈদেশিক মুদ্রা একমাত্র পূর্ববঙ্গ থেকেই কিন্তু উপার্জন করা হতো, কিন্তু তার 70 থেকে 80 ভাগই ব্যয় হতো ওই পশ্চিম পাকিস্তানে। আমরা বঞ্চিত থাকতাম। আমাদের উপার্জিত অর্থ আমাদের বাংলাদেশের মানুষের কোনো কাজেই লাগতো না, সব নিয়ে যাওয়া হতো পশ্চিম পাকিস্তানে। তারা তিনবার শুধু তাদের রাজধানী পরিবর্তন করেছে। প্রথম রাজধানী করাচি, দ্বিতীয় রাজধানী পিন্ডি, ইসলামাবাদ, পিন্ডি, এরকমভাবে পাওয়ার পর আর আমরা সবসময় বঞ্চিত। 1954 সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তখন মন্ত্রী হন, এবং তিনি এদেশে বাঙালি শিল্পোদ্যোক্তা যাতে গড়ে ওঠে তার ব্যবস্থা নেন। তেজগাঁও শিল্পাঞ্চল, এফডিসি সহ বিভিন্ন প্রতিষ্ঠান তিনি তৈরি করা এবং তার উন্নয়ন করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সে সরকারকে পাকিস্তানি কেন্দ্রীয় শাসকরা টিকতে দেয়নি। মাত্র অল্প দিনের মধ্যে এখানে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, 92 ক ধারা ডিক্লেয়ার করা হয়, এবং সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়। এরপরে আবার 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, প্রধানমন্ত্রী হন পাকিস্তানের হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তখনও বঙ্গবন্ধু শেখ মুজিব মন্ত্রী ছিলেন, এবং সেই মন্ত্রী থেকেই কিন্তু এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য যাতে প্রসার ঘটে, বাঙালিরা যেন শিল্প কলকারখানা তৈরি করে, উদ্যোক্তা সৃষ্টি হয়, তার বিভিন্ন পদক্ষেপ তিনি নিয়েছিলেন। যদিও তিনি খুব বেশি দিন মন্ত্রী থাকেননি, তিনি স্বেচ্ছায় মন্ত্রিত্ব ত্যাগ করে আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করবার জন্য তিনি কাজ শুরু করেন। কিন্তু বাংলাদেশের মানুষের ভিতরে কোনো একটা উদ্যোক্তা সৃষ্টি হবার যে চেতনাটা, সেই চেতনাটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবই সৃষ্টি করেছিলেন। তারই উদ্যোগে আমাদের বাঙালিরা এগিয়ে আসে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, ব্যবসা বাণিজ্য করবার জন্য। এরপরেই দুর্ভাগ্য আমাদের যে আবার 1958 সালে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগেরই জয়ী হওয়ার সম্ভাবনা ছিল। আর পাকিস্তানি শাসকরা সেই বিষয়টা লক্ষ্য করে মার্শাল ল জারি করে এবং রাজনীতি নিষিদ্ধ করে, বঙ্গবন্ধু শেখ মুজিবকেও গ্রেপ্তার করে। এরপর রাজনীতি নিষিদ্ধ। এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাতির পিতা 6 দফা দাবি ঘোষণা করেন। এই 6 দফা দাবি 1966 সালে তিনি দিয়েছিলেন, আর এই দাবি বাংলাদেশের মানুষ লুফে নিয়েছিল, এবং মুক্তি সনদ 6 দফা, কিন্তু তাকে আবার গ্রেপ্তার করা হলো 66 সালে। 68 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেয়, কিন্তু বাংলাদেশের মানুষ তা মেনে নেয়নি। গণ অভ্যুত্থান হয়, তার ফলে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয়। আইয়ুবের পতন হয়, ইয়াহিয়া আর এক সামরিক শাসক ক্ষমতায় আসে, অনেক শর্ত দিয়ে নির্বাচন দেয়। 1970 সালের নির্বাচনে সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু বাঙালিদের হাতে তারা ক্ষমতা দিতে চায়নি, তাদের টাল ভাঙা শুরু হয়। 71 সালে জাতির পিতা সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দেন, যেখানে তিনি বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, এবং সেই ভাষণেই তিনি গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেবার সিদ্ধান্ত নেন। সেই সাথে সাথে তিনি বাংলাদেশের মানুষের সবথেকে বড় চাহিদা ছিল তাদের আত্মমর্যাদা এবং তাদের নিজেদের একটা রাষ্ট্র গড়ে তোলা।
এবং তিনি সেই ভাষণে বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করে, বাঙালিদের নির্বিচার হত্যা শুরু করে। জাতিপিতা 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন এবং সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হয়। 16ই ডিসেম্বর বাঙালি বিজয় অর্জন করে 1971 সালে। বিজয়ী জাতি হিসেবে আমরা মুক্তি পাই এবং মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পাই। কিন্তু এই বিজয়ের ফলেই পাকিস্তানি শাসকরা বাধ্য হয় বঙ্গবন্ধু শেখ মুজিবকে সেই পাকিস্তান থেকে মুক্তি দিতে। তিনি 10ই জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন করেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং একটি প্রদেশ, সেই প্রদেশটাকে একটি রাষ্ট্রে উন্নীত করা এবং যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলা কঠিন দায়িত্ব তিনি হাতে নেন। কিন্তু সেই সাথে সাথে তিনি আমাদের সংবিধান উপহার দেন। সেই সংবিধানে কিন্তু মানুষের মৌলিক চাহিদার সাথে সাথে আমাদের অর্থনীতি, আমাদের শিল্পায়ন, আমাদের প্রতিটি ক্ষেত্র তিনি কিন্তু সেখানে আমাদের একটা পথ দেখিয়ে দিয়ে গেছেন। আর এই সংবিধানের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ এগিয়ে চলে। দুর্ভাগ্য আমাদের 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। মাত্র 3.5 বছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল, যেটা খুবই একটা অসম্ভব ব্যাপার ছিল। সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু আমাদের সেই অগ্রযাত্রা ব্যাহত হয়ে যায় যখন জাতিপিতাকে আমাদের পরিবারের সকল সদস্য সহ হত্যা করা হয়, শুধু আমরা 2 বোন ছাড়া। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, তার অবকাঠামোগত উন্নয়ন একান্তভাবে অপরিহার্য ছিল এবং তিনি প্রতিটি ক্ষেত্রে বন্ধুপ্রতিম দেশের কাছ থেকে, যেমন পণ্যবাহী জাহাজ, আমাদের 2টো পোর্ট মংলা এবং চট্টগ্রাম পোর্ট মাইন পোতা ছিল, সেটাকে মাইন মুক্ত করা, রাস্তাঘাট পুল ব্রিজগুলি উন্নত করা, সব ব্যবস্থাই তিনি করে দিয়েছিলেন। কারণ তার যে স্বপ্ন ছিল যে বাংলাদেশ একদিন উন্নত সমৃদ্ধ হবে, সোনার বাংলা হবে, কিন্তু সেই স্বপ্নটা অধুরা থেকে যায়। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এর মধ্যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশে মানুষের ক্রয় ক্ষমতা ছিল না, উৎপাদন ছিল না, কিছুই ছিল না। তিনি সাধারণ মানুষের কাছে পণ্য যাতে পৌঁছে যায় তার বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন এবং 72 সালে 1 জানুয়ারি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ TCB প্রতিষ্ঠা করেন। তিনি কসকো নামে একটি ন্যায্য মূল্যের দোকান করে দিয়েছিলেন, যেখানে সকল মানুষ ন্যায্য মূল্যে জিনিস কিনতে পারত। তাছাড়া সমস্ত দেশে যাতে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যবস্থা যেমন নেন, আবার আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংস্থার সদস্যপদ বাংলাদেশ তখন অর্জন করতে সক্ষম হয় এবং মাত্র 3.5 বছরে বাংলাদেশের অর্থনীতিকে একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করান। কিন্তু তার সবসময় মনে স্বপ্ন ছিল যে বাংলাদেশ হবে আত্মমর্যাদাশীল, কারো কাছে হাত পেতে চলবে না। কারণ দেশ স্বাধীন হলেও চক্রান্ত কিন্তু তখন চলছিল। এই চক্রান্ত বন্ধ করার জন্য এবং স্বাধীনতার সুফলটা বাংলাদেশের মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্যই তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন এবং তার সেই পদক্ষেপের ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিন্তু এগিয়ে যায়। বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আমলেই। আমরা 9 ভাগ পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেটা আর থাকেনি, কারণ অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা দখল করার ফলে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনমান উন্নত হওয়ার পথে প্রতিবন্ধকতা যেমন সৃষ্টি হয়, অগ্রযাত্রা ব্যাহত হয়, ভাবমূর্তি নষ্ট হয়। আমরা 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আমি সরকার আসার সাথে সাথে যেটা সবথেকে বেশি উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের দেশে আর্থসামাজিক উন্নয়ন করতে হলে যেমন আমাদের উৎপাদন বাড়াতে হবে, যেটা জাতির পিতারই নীতিমালা ছিল, সেটা আমরা অনুসরণ করি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সৃষ্টি করি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা উন্মুক্ত করে দিই এবং এই বাংলাদেশে আমাদের অনেক কিছুই কিন্তু উন্মুক্ত ছিল না, যেমন বেসরকারি টেলিভিশন, রেডিওর ব্যবস্থা আমরা করে দিই, ব্যাংক, বিমা ব্যাপকভাবে বেসরকারি খাতে যাতে প্রস্তুত হতে পারে সেটা উন্মুক্ত করে দিই। আজকে যে হেলিকপ্টার, বিমান বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। অর্থাৎ প্রতিটি
খাতগুলিকে আমি বেসরকারি খাতে উন্মুক্ত করি। শুধু তাই না, মোবাইল ফোন বেসরকারি খাতে আমরা উন্মুক্ত করে দিই। আমাদের দেশের এমনকি চিকিৎসা ক্ষেত্রে ব্যাপকভাবে যাতে হাসপাতাল উন্নত মানের হতে পারে, তার জন্য যে সমস্ত পণ্য প্রয়োজন সেগুলি শুল্ক মুক্ত করে সেগুলি আমদানি করার ব্যবস্থা আমরা করে দিই। ডিজিটাল বাংলাদেশ আমরা হয়তো 2008-এ নির্বাচনী ইস্তাহারে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করি, কিন্তু তার প্রস্তুতি আমরা নিয়েছিলাম 96 সাল থেকে। কম্পিউটার শিক্ষা দেওয়া, কম্পিউটার ব্যবহার করা এবং এই কম্পিউটারে ব্যাপকভাবে অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার করার যেটা উদ্যোগ, সেটাও কিন্তু আমরা তখনই নিয়েছিলাম। অর্থাৎ আধুনিক প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ আমরা নিয়ে আমাদের দেশটা যেন শিল্পে এগিয়ে যেতে পারে, বাণিজ্যে এগিয়ে যেতে পারে, উৎপাদন বাড়াতে পারে, সেটা যেমন এবং রপ্তানি বাড়াতে পারে, সেদিকটা যেমন আমরা দৃষ্টি দিই। পাশাপাশি আরেকটি দিকেও আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব বাজার সৃষ্টি করা, নিজের দেশের মানুষকে আর্থিকভাবে সচ্ছল করা, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। কারণ আমি যতই রপ্তানির কথা বলি, আমার দেশে শিল্পায়নের ব্যাপক প্রসার ঘটবে তখনই যখন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হবে। সেইভাবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিই। অর্থাৎ বেসরকারি খাতে উদ্যোক্তা সৃষ্টির ব্যাপক সুযোগ আওয়ামী লীগ সরকার তৈরি করে দেয়। আজকে যে মেলার জায়গাটি, যদিও আমাদের এফবিসিসির সভাপতিও বলেছেন বা অনেকে আমাদের মন্ত্রী বা সচিব সবাই একটু বললেন যে একটু অসুবিধা ছিল। ব্যবসায়ীদেরকে আমি একটি কথা বলতে চাই, এই যে বাণিজ্য মেলার স্থানটা আমরা যে তৈরি করে দিলাম, অর্থাৎ বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, একটা স্থায়ী এক্সিবিশনের ব্যবস্থা, একটা স্থায়ী বাণিজ্য মেলার ব্যবস্থা, সেটা করে দেওয়া ছিল আমার লক্ষ্য। তা নইলে আপনারা চিন্তা করে দেখেন, আপনার ব্যবসায়ীরা কত টাকা সাশ্রয় করেছেন। আমরা বাণিজ্য মেলায় একটা স্থাপনা তৈরি করতে কত টাকা প্রয়োজন হতো, এখন কিন্তু অত টাকা লাগছে না। বিভিন্ন সুযোগ সুবিধাগুলি আমরা সৃষ্টি করে দিয়েছি এখানে। তবে হ্যাঁ, এই প্রথম আপনারা অনুষ্ঠান করছেন, কিছু কিছু সমস্যা থাকতেই পারে। তবে আমি আমাদের ব্যবসায়ী সম্প্রদায়কে বলবো যে আমি তো আপনাদেরকে পুরো একটা কাঠামো তৈরি করে দিয়েছি, এখন এটা সমস্যাগুলি আপনারই সমস্যা সমাধান করে নেন বা স্থায়ীভাবে যাতে আরও উন্নত হয় তার পদক্ষেপটা আপনারাই নেন, কিছু খরচা করেন অল্প, তাহলেই হয়ে যাবে। আমাদের যেটা দায়িত্ব আমরা সেটা পালন করে দিয়েছি এবং আমি অভিনন্দন জানাই যে এই করোনার মাঝেও এই বাণিজ্য মেলার জায়গাটা যে তৈরি হয়েছে, অর্থাৎ এক্সিবিশন সেন্টার তৈরি হয়েছে এবং এটা আমরা উদ্বোধনও করেছি। তবে করোনার জন্য অনেকটা ব্যবসা বাণিজ্যে বাধা এসছে, কিন্তু সে বাধা যাতে আমাদের সকলে অতিক্রম করতে পারে আমরা কিন্তু ব্যাপকভাবে প্রণোদনা দিয়েছি, অনেক সুবিধা দিয়েছি। এমনকি ব্যাংকের সুদ নিলে তার মানে হয়তো 50 ভাগ নিজেদের আপনাদের দিতে হবে আর 50 ভাগ আমরা সরকার থেকে ভর্তুকি দিয়ে দিচ্ছি। সেভাবেই কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যটা যাতে সচল থাকে তার ব্যাপক পদক্ষেপ আমাদের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারই নিয়েছে, সে কথাটা মনে রাখতে হবে। একটা কথা বলে বাণিজ্য বশতে লক্ষ্মী, কারণ একটা দেশ আসলে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে। আমরা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি এবং সেইভাবে আমরা পদক্ষেপও নিচ্ছি। তাছাড়া আন্তর্জাতিকভাবে আমাদের নতুন নতুন বাজার খুঁজে বের করা, আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য আমাদের পণ্য উৎপাদন বহুমুখীকরণ করা একান্তভাবে অপরিহার্য। আর বর্তমান বিশ্বে তো করোনার পর আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি অন্তত এইটুকু অনুরোধ করব যে এখন কিন্তু খাদ্যপণ্যের চাহিদাটা বিভিন্ন দেশে বৃদ্ধি পাচ্ছে আর এটা কখনোই কমবে না। আবার আমার নিজের দেশেও বাজার সৃষ্টি হচ্ছে, কাজে কৃষি পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এর দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। তাছাড়া আমাদের যে সমস্ত পণ্য আছে তার মান উন্নয়ন করা এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের চাহিদা এবং শুধু চাহিদা না, পণ্যের গুণগত মান সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমি আশা করি যে আমাদের ব্যবসায়ী সম্প্রদায় সেই বিষয়ে বিশেষভাবে দৃষ্টি দেবেন। আর একটা বাণিজ্য মেলা যখন অনুষ্ঠিত হয় সেটা সবথেকে সুবিধা হলো দেশি বিদেশি বাণিজ্যের জন্য যারা আসেন তাদের সাথে মত বিনিময় করা যায়, তাদের সাথে একটা মতামতের আদান প্রদান করা যায় এবং অনেক পণ্য চাহিদা সম্পর্কে জানা যায়। আবার পণ্যের কিভাবে কী ধরনের পণ্য প্রয়োজন বা কী
কী কী তাদের উদ্দেশ্য সেটাও জানা যায়। আর সেই সাথে সাথে নিজেদের একজন পার্টনারও খুঁজে পাওয়া যায়, কারণ আপনারা ব্যবসা বাণিজ্য করতে গেলে দেশে বিদেশে পার্টনারশিপ খুব প্রয়োজন, তো সেটাও আপনারা করতে পারেন, সেই সুযোগটা কিন্তু করা যায়। এবং অর্থাৎ পণ্যকে বহুমুখীকরণ, উৎপাদনমুখীকরণ, গুণগত মান উন্নয়ন আর সময়ের চাহিদা সম্পন্ন পণ্য উৎপাদন করা, এই বিষয়গুলি সম্পর্কে একটা সম্যক জ্ঞান আহরণ করা যায়, সেই সুযোগটা বাণিজ্য মেলায় আসে। তাতে আপনারাও যেমন পণ্য ক্রয় বিক্রয় করতে পারেন, আবার যারা এই দেশে এই মেলাতে যোগদান করবে যে সমস্ত বিদেশি প্রতিষ্ঠান, তাদেরও পণ্য বিক্রির একটা সুযোগ হয়, সেই সুযোগটা আমরা পাই। আমরা এটাই চাই যে এই অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি, বাণিজ্যিক সেতু বন্ধন তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। আমরা বাংলাদেশে যখন সরকার গঠন করেছিলাম 96 সালে মাত্র 1500 কি 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, মানে পেত মানুষ। আজকের বাংলাদেশ আমরা কিন্তু শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। গ্যাসের চাহিদা পূরণ করবার জন্য আমরা নিজেদের প্রাকৃতিক গ্যাস যেমন উত্তোলন করছি, সেই সাথে সাথে এলএনজি আমদানি করে আমাদের ইন্ডাস্ট্রিতে যাতে পণ্য উৎপাদনটা হয় তার কিন্তু ব্যবস্থা করে দিয়েছি। আমি প্রথমবার যখন সরকারে আসি আমি নতুন নতুন ইপিজেড করে দিয়েছিলাম, আর দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আমরা এখন সমগ্র বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। এই অঞ্চল ভিত্তিক শিল্প গড়ে তোলা, তাতে আমাদের কর্মসংস্থান হবে। আর বেসরকারি খাত, এই যে রেডিও টেলিভিশন থেকে শুরু করে সব খাতগুলি যে আমি উন্মুক্ত করেছি, তার এমনকি বেসরকারি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, ট্রেনিং সেন্টার, বিভিন্ন খাতগুলিকে আমরা উন্মুক্ত করে দিয়েছি। এর ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, কারণ আমার উদ্দেশ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি। 100টা অঞ্চল, সেখানে বিনিয়োগ হবে দেশি বিদেশি উভয় প্রকারের। এবং সারা বিশ্বের কয়েকটি যেসব দেশে আমরা রপ্তানি এখন করি সেটা আমরা করি, কিন্তু আমাদের নতুন নতুন রপ্তানি করবার জন্য জায়গা, নতুন নতুন দেশ এবং সেই দেশের চাহিদা সেটা জানতে হবে। তাছাড়া আমাদের চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ থেকে শুরু করে কৃষিজাত পণ্য সহ বিভিন্ন পণ্য আছে যেগুলি আমরা যেমন উৎপাদন বাড়াতে পারি, প্রক্রিয়াজাত করতে পারি, আমরা সেটা রপ্তানিও করতে পারি এবং দেশের চাহিদা পূরণ করতে পারি। আজকে প্রযুক্তির যুগ, বিশ্ব এগিয়ে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব সামনে, সেদিকে লক্ষ্য রেখে স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করা, অর্থাৎ দক্ষ মানব শক্তি তৈরি করা, আমরা কিন্তু সেদিকেও ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি, যাতে আমরা কোনোভাবেই যেন পিছিয়ে না থাকি, সেটাই আমরা দেখব, সেটাই আমাদের লক্ষ্য। করোনার সময়ও আমি ধন্যবাদ জানাই আমাদের ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, শ্রমিক, মালিক থেকে শুরু করে উদ্যোক্তা সকলকে, যে এর মাঝেও কিন্তু সীমিতভাবে আমাদের অর্থনীতি কিন্তু একেবারে কখনো স্থবির হয়নি, বন্ধ হয়নি, যেভাবে হোক কিছুটা আমরা চালু রাখতে সক্ষম হয়েছে। পৃথিবীর বহু দেশ আজকে ভীষণভাবে অর্থনৈতিক সমস্যায় পড়েছে, কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। হয়তো কিছুটা ধাক্কা আমাদের লেগেছে, কারণ আমরা আমাদের প্রবৃদ্ধি 8 ভাগের উপরে তুলতে সক্ষম হয়েছিলাম, যদিও সেটা কমে গিয়েছিল, তবে ইনশাল্লাহ আমরা সেটা থেকেও অতিক্রম করতে পারবো বলে বিশ্বাস করি, কারণ আমরা একটা লক্ষ্য স্থির করেছি যে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, কিন্তু আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে। যে আদর্শ নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন সেটা আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। কাজে আমি ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা দূতাবাসকে নির্দেশ দিয়েছি এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যে বর্তমানে আমাদের যে কূটনীতি, এটা হবে বাণিজ্যিক কূটনীতি, অর্থাৎ ইকোনমিক ডিপ্লোম্যাসি, এবং সেইভাবেই সকলে কাজ করছেন এবং উদ্যোগ নিয়েছেন। আমরা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি এবং সমন্বিত অর্থনৈতিক চুক্তি সম্পাদনের লক্ষ্যে 23টি দেশের বিষয়ে আমরা সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছি এবং সকলের সঙ্গে ব্যবসা বাণিজ্য যাতে আরও সহজভাবে করতে পারি, অর্থাৎ উন্নয়নশীল দেশ হিসেবে
আমাদের যে মর্যাদা পেয়েছি সেটাকে ধরে রেখে যদি কোনো চ্যালেঞ্জ আছে সেটাও যেন আমরা মোকাবেলা করতে পারি, সেই বিষয়ে বিশেষ দৃষ্টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আর সেই সাথে সাথে আমি গবেষণাকে সবথেকে গুরুত্ব দিই, কারণ আমাদের মনে হয় আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিছু গবেষণা আরও দরকার, যে আমাদের পণ্য চাহিদা এবং পণ্য মান সেগুলি বিশেষভাবে নিরূপণ করা এবং রপ্তানির ক্ষেত্রে পণ্যের গুণগত মান ধরে রাখার বিষয়ে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে যারা আছেন আপনি বা শিল্পের মালিকরা আছেন বা যারা রপ্তানি করেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনার নিজের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে। আপনার পণ্যের গুণগত মান ধরে রেখে আপনি যেন আপনার বাজার ঠিক রাখতে পারেন, আরও উন্নত করতে পারেন, সেদিকে আপনারা অবশ্যই দৃষ্টি দেবেন, সেটাই আমি চাই। অর্থাৎ আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং সৃষ্টি করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। যাক, আমি এটুকু বলবো যে করোনাকালীন সময় আমাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে, আর তাছাড়া আমাদের আইসিটি অর্থাৎ ডিজিটাল ডিভাইস রপ্তানিতেও আমরা কিন্তু ব্যাপক উদ্যোগ নিয়েছি এবং ইতিমধ্যেই 2020-21 অর্থ বছর এই করোনাকালীন সময়েও প্রায় 436 মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করতে সক্ষম হয়েছে। তাছাড়া সার্বিক রপ্তানি কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে। সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের বাণিজ্য মন্ত্রণালয়কে। কিন্তু সামনের দিকে আমাদের আরও এগিয়ে যাওয়ার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। সময় কিন্তু এখন আমাদের, সময় বাংলাদেশের, এই কথাটা মনে রাখতে হবে এবং সেই সুযোগটা আমাদের নিতে হবে। আমি রপ্তানি নীতি অনুযায়ী পণ্যভিত্তিক রপ্তানিকে উৎসাহিত করার জন্য প্রতি বছর একটি পণ্যকে বর্ষপণ্য অর্থাৎ প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করে থাকি। এবারে আমি 2022 সালের জন্য আইসিটি পণ্য সেবাকে জাতীয়ভাবে বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করছি। বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রায় রপ্তানি খাতের ভূমিকা অনেক বেশি, কাজে বিশেষ করে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচন এবং বাংলাদেশকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের এই অর্থনৈতিক অগ্রগতি। 2009 সালে সরকার গঠনের সময় মোট রপ্তানি আয় আমি পেয়েছিলাম 15.56 বিলিয়ন মার্কিন ডলার, আর গত 13 বছরে আমরা অর্জন করেছি 45.38 বিলিয়ন মার্কিন ডলার। কাজে এই ব্যাপক উন্নতি আমরা করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের আগামী প্রজন্ম পাবে একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ, উন্নত দেশ, যে দেশটা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাশীল, উন্নত সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। সেটাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ আমরা তা অর্জন করতে সক্ষম হব। পরিশেষে আমি আশা করব মাসব্যাপী আয়োজিত এই মেলা উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পপতি, রপ্তানিকারক, ক্রেতা ও দর্শকদের মাঝে আমাদের সক্ষমতার বার্তাটি আরও জোরালোভাবে পৌঁছে দেবে। দেশকে স্বাবলম্বী করার ক্ষেত্রে আপনাদের সম্মিলিত প্রচেষ্টা জোরদার হোক, এই মেলা আয়োজনের উদ্দেশ্য সফল হোক, প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ মর্যাদা আসনে অধিষ্ঠিত হোক, আমি কামনা করি এবং এই মেলা আয়োজককারী, প্রস্তুতকার যারা করেছেন সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।